নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সিটিভিএনের এখনকার অনুষ্ঠান অবশ্যই ডক্টর প্লাস। ডক্টর প্লাস মানেই সুস্থ এবং সুন্দর জীবনের সাথী ডক্টর প্লাস। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এগিয়ে চলে, কারণ আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে, এবং সুস্থ আমরা কি করে থাকবো তার জন্য দরকার সচেতনতারও। কারণ নানা রকম রোগ যদি দিনে দিনে যখন বেড়ে চলেছে, সেই সম্পর্কে আমরা আগে থেকে একটু ওয়াকিবহাল থাকলে আমরা নিজেদের সঠিক সময় সঠিক ব্যবস্থাটা নিতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে বিষয় ভিত্তিক আলোচনা চলছে, ইউটিআই নিয়ে আমরা আলোচনা করব। ইউটিআই যদি বিশদে বলি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা কি, এর থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা এগিয়ে চলবে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে রিনাউন্ড চিকিৎসক ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, অ্যাসোসিয়েট প্রফেসর ফ্রম সাগর দত্ত মেডিকেল কলেজ। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার ডক্টর, আমরা বলছি ইউটিআই, এটা একটা কমন টার্ম, বহু মানুষ জানেন, কিন্তু এটাকে যদি বলতে চাই তাহলে এক্স্যাক্টলি কোনটাকে আমরা বলছি ইউটিআই? ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটাকে আমরা ছোটোভাবে বললে বা বাংলাতে যেটা বললে মূত্রনালীর ইনফেকশন, মানে প্রস্রাবের রাস্তা থেকে যে মূত্রনালীটা শুরু হয় সেটা কিডনি পর্যন্ত, এই পুরো জিনিসটার কোনো একটা জায়গায় যদি ইনফেকশন হয় সেটাকে আমরা সংক্ষেপে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর ইনফেকশন বলে থাকি। সাধারণত মানুষ বলেন, অনেকেই বলতে শোনা যায় যে ওমেনরা বেসিক্যালি বেশি ইনফেক্টেড হয়, আসলে কি এটা সত্যি? যদি হিসাব করে দেখা যায় মেল ইস টু ফিমেলদের সংখ্যা অনেক বেশি, মানে প্রায় 8 to 9:2 এরকম যদি বলা যায়। যদি আমাদের টোটাল পরিসংখ্যান হিসাব করে দেখা যায় ফিমেলদের ইউটিআই এটা অনেক বেশি। তার দুটো কারণ, একটা হচ্ছে মানে ওদের ভ্যাজাইনা এবং প্রস্রাবের রাস্তাটা একই জায়গাতে, সেকেন্ড হচ্ছে শর্ট ইউরেথ্রা, তো ইউরেথ্রা লেন্থটা অনেক ছোট, মানে প্রস্রাব নালীর যে রাস্তাটা সেটা অনেকটা ছোট রাদার একটা মেল পার্সন, যার ফলে মেয়েদের একটু ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। মানে বেসিক্যালি হাইজিন ভালো করে মেনটেন না করলে মেয়েদের যেটা যতটা ইনফেকশনের চান্স থাকবে, ছেলেদের ক্ষেত্রে অতটা হাইজিন হয়তো না মেনটেন করলেও চলে, কিন্তু হাইজিন মেনটেন করাটা খুবই আবশ্যক সবার জন্য। আমাদের আলোচ্য বিষয় রয়েছে অবশ্যই ইউটিআই। আপনাদের জন্য বলছি, যারা ওপারে রয়েছেন তাদেরও নানা রকম বিষয় নিয়ে প্রশ্ন থাকতেই পারে, শারীরিক নানা রকম সমস্যা থাকতেই পারে। অবশ্যই সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতেই পারেন, টিভি স্ক্রিনে রয়েছে ফোন নাম্বার। আপনাদের যা কিছু সমস্যা, সেই সমস্যা নিয়ে তার উত্তর পেতে কল করুন সেই নাম্বারে, সরাসরি কথা বলার নাম্বারে। আচ্ছা ডক্টর, আমরা দেখুন প্রত্যেকটা মানুষ যখন অনেক দূরে ট্রাভেল করি বেসিক্যালি, তখন কিন্তু দীর্ঘ সময় দেখা যাচ্ছে যে আমরা একটা লম্বা যখন জার্নি করছি, সঠিক হয়তো বা এমন ব্যবস্থা পায় না। ফিমেলদের ক্ষেত্রে বেশি প্রবলেম যে তারা কোথায় তারা টয়লেটটা ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ভীষণ একটা সমস্যার বিষয়। তারা কিভাবে সতর্ক হবেন যখন অনেক দূর ট্রাভেল করতে হচ্ছে, বেসিক্যালি হয়তো ট্রেনেই কোথাও যাচ্ছে, সেটাও হতে পারে। হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা। আপনাকে তো এইসব জায়গাগুলোতে দেখা যাচ্ছে কোনো প্রাইভেসি তো অবশ্যই না, আমি বলতে চাইছি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকার। নিজে হয়তো ডেটল বা একটা স্যাভলন ক্যারি করা বা ওয়াশ এই জাতীয় জিনিস ক্যারি করা, ঠিক আছে। যদি ট্রেন জার্নি করে নিজে একটা মগ ক্যারি করাটা খুবই দরকার হয়, কারণ পাবলিক প্লেসে যে মগ বা যে টয়লেটে যে ব্যবস্থাপনা থাকে তাতে কিন্তু ফিমেলদের কিন্তু ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। ছেলেদের হয়তো অতটা থাকে না এক্ষেত্রে, কিন্তু মেয়েদের কিন্তু ওই ক্লোজ স্পেসে কিন্তু ইনফেকশনের চান্স খুব বেশি থাকে। সেক্ষেত্রে নিজেকেই হাইজিনটা মেনটেন করতে হবে। সবাই যে ব্যবস্থা করে দেবে এমন সম্ভব হয়ে ওঠে না। সরকারিভাবে বা বেসরকারিভাবে যেভাবে বলুন না কেন, আপনি বাইরে জার্নি করেন, নিয়ে গিয়ে কোনো একটা হোটেলের পাশে রেখে দেয়, দেখেছি সেখানে আপনি একটা কমন পাবলিক প্লেসেই আপনাকে ইউরিন করতে দেবে, কিন্তু প্রস্রাব করতে দেবে। তো সেক্ষেত্রে আপনার কাছে কোনো অপশানই থাকবে না একজন ফিমেল হিসাবে, যে আপনার নিজের হেলথটাকে নিজেকেই ক্লিয়ার রাখতে হবে, নিজের প্রস্রাবের রাস্তা বা নিজের হাইজিনটাকে নিজেকেই ক্লিয়ার রাখতে হবে। এটাই এই হিসেবে বোধহয় মানুষের সজাগ হওয়াটা বেশি প্রয়োজন। ভীষণই এক্ষেত্রে তো আর কিছু করার থাকে না আমাদের। কি কারণ হয় এছাড়া অন্য কোনো কারণ কি আছে আরও, যাতে যে ইনফেকশনটা, কিন্তু সত্যি বলতে আজ থেকে কিছু বছর আগে এতটাও বোধহয় শোনা যেত না। মানুষ কিন্তু এখন জানেন যে কোনো রকম একটা ইরিটেশন হচ্ছে মানে এটা ইউটিআই নয়, তো আতঙ্কের মতো ছড়িয়ে গেছে। এক্স্যাক্টলি, আগে যে হতো না এমন নয়, কিন্তু আগে মানুষ অতটা মানে এই ব্যাপারে গুরুত্ব দিত না। সবসময় এটা ছিল, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু মানুষের সচেতনতা বাড়ছে। এখন মানুষের সামান্য প্রস্রাব জ্বালা করলেই ডক্টরের কনসালটেশন করে, বা নিজেরা জানে যে কিছু ওষুধপত্র খেতে হবে, বিভিন্ন ইউরিলাইজার আছে সেগুলো খেয়ে নেয়, বা বিভিন্ন ব্যথার ট্যাবলেট এগুলো খেয়ে নেয়।
কিন্তু সবসময় যে এটাকে ইউটিআই মানে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হয় এমন নয়। অনেকে আমাদের ঠাকুমারা বলতেন যে শরীর গরম হয়েছে। অনেকে যারা মাঠে কাজ করতো বা রাস্তায় কাজ করতো বা হয়তো অনেক দূর থেকে রৌদ্রে ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে একটু জল বেশি করে খাওয়া, ডাবের জল বা মিছরির জল এটা দিয়ে দিত। তো এটা টু প্রিভেন্ট দ্য ইউটিআই। কারণ কি, জল কম খাওয়া একটা বড় কারণ ইউটিআইয়ের। যখন আমাদের শরীরে জল কমে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, তখন আমাদের ইউরিন অটোমেটিক্যালি একটা বার্নিং মিক্সচারেশন হয়। তো সেইটাকে আমরা আগে বলতাম এটাকে শরীর গরম হয়েছে। তো ঠাকুমা মায়েরা আগে কী করতো, এক গ্লাস জল দিয়ে দিত, একটু ঠান্ডা জল, অ্যাটলিস্ট হোম টেম্পারেচারের যে জল সেটা দিয়ে দিত। সেটা খেলে শরীরটা অনেকটা ঠান্ডা হতো এবং এতে কি হতো, আমাদের ইউটিআইটা প্রিভেন্ট করা যেত। কিন্তু এখন কাজের চাপ অনেক বেশি, আমরা দিনের অনেকটা টাইম বাইরে থাকি, জলের পরিমাণটাও ঠিকঠাক খাই না। হয়তো যখন জল খাই তখন দেখা যাচ্ছে 1 লিটার জল একসাথে খেয়ে নিলাম, সেটাও ঠিক না। জলটা খাওয়ার নিয়ম হচ্ছে আমরা পরিমিত জল প্রতি হাফ অ্যান আওয়ার অন্তর অন্তর খাওয়া উচিত। আমি একেবারে হয়তো 2 ঘন্টা বা 4 ঘন্টা অন্তর একেবারে অনেকটা জল খেয়ে নিলাম, বা ভাত খাওয়ার পরে সকাল দুপুর রাতে 3 বার ভাত খাওয়ার পরে 3 গ্লাস জল খেয়ে নিলাম, সেটা কিন্তু ঠিক না। আমাদের জল খাওয়ার নিয়ম হচ্ছে যতটা তেষ্টা পাচ্ছে তার থেকে একটু বেশি প্রতি হাফ অ্যান আওয়ার অন্তর অন্তর আমাদের খাওয়াটা উচিত। সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো প্রিভেন্ট করার কারণ বলতে গিয়ে আমাদের অনেকগুলো কারণ থাকে, মানে এই কারণগুলোর মধ্যে। তো আমরা যদি জলটা যদি ঠিকঠাক করে খাই, আমাদের প্রস্রাবের রাস্তাগুলো যদি আমরা ঠিকঠাক পরিষ্কার করি, এবং যদি কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর, যাদের ডায়াবেটিস, যারা রেগুলার বেসিসে ইনসুলিন নিচ্ছে, বা আনকন্ট্রোল ডায়াবেটিস, বা অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস যারা নিচ্ছে, তো তাদের কিন্তু ইউটিআই হওয়ার চান্স বেশি থাকে। তাদের একটু বেশি সচেতন হওয়া উচিত আর কি। সাধারণত দেখা যায় মানুষ বিভিন্ন রকম জীবনযাপন করছে, বেশিরভাগ টেবিল ওয়ার্ক রয়েছে, একটা লম্বা সময় তাদেরকে আটকে থাকতে হয়েছে। সেটা যেটা বললেন যে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, মানুষ হয়তো সেটাও করতে পারছেন না। কিন্তু তাদের জন্য কি সাজেস্ট করবেন বেসিক্যালি সব মানুষের জন্য, যে কি ধরনের লাইফস্টাইল তারা মেনটেন করলে অন্তত রিস্ক ফ্যাক্টরগুলো অনেকটা কম হতে পারে? ইনফেকশন হলে তো তার ট্রিটমেন্ট করতেই হবে। যদি সেটাকে প্রিভেন্ট করতে যান, তার একমাত্র উপায় হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করা। নিজের জলটা, নিজের পরিমাণ মতো জলটা সারাদিনে খেতে হবে। অ্যাটলিস্ট যারা আমরা নর্মাল ওয়ার্ক করি, মানে রুম টেম্পারেচারে কাজ করি, তাদের মোটামুটি 2.5 থেকে 3 লিটার জল খেলেই হয়ে যায়। কিন্তু যারা রয়েছেন কোনো বন্ধু ওপারে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, আমি সেই বারাইপুর থেকে হ্যালো। বলছি দিদি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ, কে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি, স্বপ্না রায়। বলুন, কি জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই ডাক্তারবাবুর কাছে, আমার এই তলপেটের বা দিকে সাইডে ব্যথা হয় কেন? কোথায় ব্যথা হচ্ছে? ওই বা দিকে সাইডে, তলপেটের দিকে। তলপেটে বাঁদিকে ব্যথা হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তলপেটের বাঁদিকে যে ব্যথাটা হয় না, দুটো কারণে হতে পারে। এক হচ্ছে মানে আপনার একটা প্রস্রাবের রাস্তায় একটা ইনফেকশন থেকে হতে পারে, জরায়ুর রাস্তায় একটা ইনফেকশন থেকে হতে পারে, অথবা আপনার পায়খানা যদি ক্লিয়ার না হয় সে কারণেও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা দরকার, একজন ডক্টরের সাজেশন নেওয়া, এক্স্যাক্ট কী কারণে হচ্ছে। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন। আমরা আরও ডিটেলসে আলোচনা করব, তার লক্ষণগুলো কী প্রবলেম হয়, কী ট্রিটমেন্ট হয়, সেগুলো আপনি সঙ্গে থাকুন, জানতে পারবেন। যদি সেরকম সমস্যা আপনার না থাকে, যদি অন্য কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম থাকে, বা আপনার মানে পটি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার তলপেটের বাঁদিকে যন্ত্রণা হতে পারে। সেটা একটু খেয়াল রাখুন, আপনি হয়তো উত্তর পেয়ে যেতে পারেন এক্ষেত্রে। আচ্ছা ডক্টর, সঙ্গে থাকুন। ডক্টর, আমরা যদি বলছি যে এই যে ভদ্রমহিলা বললেন পেটে একটা ব্যথা অনুভব করছেন, তাই জানতে চাইলেন আদতে ওটা ইউটিআই কিনা। তো ইউটিআই হলে মূলত কি কি লক্ষণগুলো দেখে মানুষ বুঝবেন? পেটে ব্যথাও কি হয় সেক্ষেত্রে? একদম ম্যাডাম, কতগুলো লক্ষণ দেখলে আমরা একদম ইউটিআইকে ক্লিনিক্যালি সাসপেক্ট করি। নাম্বার হচ্ছে বার্নিং মিক্সচারেশন, মানে আমরা যে প্রস্রাবটা করছি সেটা হচ্ছে একটা জ্বলনের সাথে হবে আর কি, যেটাকে বার্নিং মিক্সচারেশন ইংরেজিতে বলি। আচ্ছা। সেকেন্ড হচ্ছে ফিভার উইথ চিল অ্যান্ড রাইগার, মানে তার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। যে জ্বরটা আসবে টেম্পারেচার হয়তো বেশি নয়, 100-101, কিন্তু তার কাঁপুনি দিয়ে জ্বর, এটা একটা খুব ইম্পর্টেন্ট। সঙ্গে কি থাকতে পারে? হেমাচুরিয়া থাকতে পারে, মানে লাল রঙের প্রস্রাব, মানে প্রস্রাবের কালারটা নর্মাল নয় আর কি, আইদার ডার্ক কালার বা রেড কালার। আর এর সাথে আর কি থাকতে পারে? বমি হতে পারে, বমি, হেডেক, ম্যালেজ, এইগুলো হতে পারে। সো এইরকম কিছু সিমটম, মানে আপনার বার্নিং মিক্সচারেশন, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগার অ্যান্ড হেমাচুরিয়া, এরকম যদি মানে লাল প্রস্রাব, এরকম কোনো সিমটম যখন আমরা দেখি, তখন পেশেন্টকে আমরা বলি যে ডক্টরের কনসাল্ট করতে এবং অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করতে আর কি। আচ্ছা, এই লক্ষণগুলো দেখলে আর দেরি না করে ডক্টরের কাছে সাজেশন নেওয়া দরকার। কারণ প্রত্যেকটা মানুষ তো চান যে সঠিক সময় ডক্টরের কাছে পৌঁছে যেতে, ওটাই বোধহয় তখন আর বোধহয় দেরি করা উচিত নয়।
আচ্ছা, যদি কোনো মানুষ ডিলে করছেন, তার বুঝতে পারছেন না, অনেক দিন ধরে তার নানা রকম সমস্যাগুলো রয়েছে, তবুও ভাবছেন কিছু ঘরোয়া পদ্ধতি যদি ইউজ করা যায়, সেক্ষেত্রে কিছু মেডিসিনও হয়তো কিনে কিনে খাচ্ছেন, হ্যাঁ, তো কি হতে পারে? এটাতে কিন্তু Complications বড় কি হতে বিপদ পারে? ডেকে নিয়ে আসতে পারে। এক হচ্ছে ডায়াগনোসিসটা কনফার্ম করা, এটি ইউটিআই কিনা বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা সেটা ডক্টর ছাড়া ডায়াগনোসিস করাটা মুশকিল। তার মনে হচ্ছে তার প্রসাবের রাস্তায় ইনফেকশন হয়েছে এবং সে দোকান থেকে একটা লিভোফ্লক্সাসিন, একটা ইউরিলাইজার কিছু খেয়ে নিল, হয়তো সাময়িকভাবে তার একটা উপকার হয়, এটা ঠিক। কিন্তু এক্ষেত্রে যেটা ভয় থাকে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এইভাবে যদি চলতে থাকে এবং সে যদি একটা পার্টিকুলার অ্যান্টিবায়োটিক্স খেতেই থাকে, প্রথম থেকে তার কাজ হয়েছিল লিওফ্লক্সাসিন বা ওফ্লক্সাসিন খেয়ে তার প্রথম থেকে কাজ হয়েছিল, সে বারবার ওই একই ইনফেকশন ফেস করছে এবং একই রকম ওই অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার হাই চান্স। এবং পরবর্তীকালে ওই অ্যান্টিবায়োটিক তো নিজেরও কাজ করবে না, অন্যদেরও কাজ করবে না। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করাটা কারোর উচিত নয় আর কি। আর সেক্ষেত্রে সবসময় বলবো আপনি আগে আপনার অ্যাডিকুয়েট হাইড্রেশনটা মেনটেন করুন, জল বেশি করে খান। হ্যাঁ, ইউরিলাইজার আপনি খেতে পারেন, অ্যান্টিবায়োটিকটা আপনি পার্সোনালি অ্যাভয়েড করুন এবং সেক্ষেত্রে আপনি কোনো ডক্টরের পরামর্শ নিয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করে অ্যান্টিবায়োটিক খান, সেটাই হচ্ছে বেস্ট উপায়। এই যে মানুষের একটা কনসেপ্ট রয়েছে যে তার প্রবলেম হচ্ছে মানে কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, ইউটিআই হলে মানেই কি অ্যান্টিবায়োটিকটা মাস্ট খেতেই হবে? অ্যান্টিবায়োটিক কখনো প্রথমে শুরু করা উচিত নয়। যদি আমরা দেখি এই সিমটমগুলো, যেখানে একজন ডক্টর সাসপেক্ট করছেন তার একটা প্রসাবের রাস্তায় ইনফেকশন হয়েছে, তার একটা গ্রেডেশন থাকে। ইনিশিয়ালি দেখা যাচ্ছে একটা মাইল্ড ফিভার আছে, চিল অ্যান্ড আইগর নেই, অত ভমিটিং নেই, হালকা বার্নিং, আমরা সিম্পল ইউরিলাইজার দিয়েই কিন্তু সারাতে পারি। অ্যাডিকুয়েট হাইড্রেশন এবং তার ইউরিলাইজার দিয়েই কিন্তু আমরা ক্লিয়ার করে, যেগুলো আমরা দেখবেন অ্যালকাসল বলে অনেকেই কেনে আর কি বাজারে, এরকম বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির আছে, সেইগুলো দিয়ে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে না। কিন্তু দেখা যাচ্ছে তার ফিভারের টেন্ডেন্সি অনেক বেশি, তার দিনে 4-5 বার কাঁপুনি দিয়ে জ্বর আসছে এবং সেক্ষেত্রে প্যারাসিটামলও কাজ করছে না, তখন আমরা কি করি, তার ইউরিনটাকে টেস্ট করাই। টেস্ট করার পরে আমরা কি পার্টিকুলার মানে ব্যাকটেরিয়া দিয়ে এই ইনফেকশনটা হয়েছে এবং সেই ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকে সেন্সিটিভ সেটা দেখে অ্যান্টিবায়োটিক দিলেই ভালো। তাতে দুটো সুবিধে, এক তাড়াতাড়ি রোগটা সারে এবং রেজিস্ট্যান্স হওয়ার চান্স অনেক কম। আচ্ছা, রয়েছেন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি। বলুন। অ্যাকচুয়ালি আমি বিমান মুখার্জি বলছি, আমার বয়স 52। তো আচ্ছা, সেক্ষেত্রে আমি যেটা বলছি যে মাঝে মাঝে আমার ইউরিন ইনফেকশন হয়, তার কারণ আমার ইউরোথ্রাস স্টিকচার আছে একটা। তো আমি মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক খাই না, ইউরিলাইজার ওই ওষুধটা খাই। তো এর কি প্রসিজার আছে, মানে কি করে ইনফেকশনটা কাটাবো আর কি? হ্যাঁ, আপনার 52 বছর বয়স, তো আপনার তো এটা একটা সার্জিক্যাল প্রবলেম, এটা আর এখন মেডিকেল প্রবলেমে নয়। আপনার যেটা আছে ইউরেথ্রাল স্ট্রাকচার, মানে আপনার রাস্তা আটকে যাচ্ছে, প্রস্রাবের রাস্তাটা কোথাও সরু হয়ে আছে। এই সরু হওয়ার জন্য আপনি যখন প্রস্রাব করছেন তখন সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনাকে ফোর্স দিয়ে ইউরিন করতে হচ্ছে এবং আপনি মানে ইউরিনটাও ঠিকঠাক রেগুলার করতে পারছেন না, কিছুটা ইউরিন আপনার ব্লাডারে থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করছেন, ইউরিলাইজার খাচ্ছেন, খেয়ে একটু ওভারকাম করছেন ঠিকই, কিন্তু আপনার ওই রাস্তাটাকে মানে অনেকটা মানে সার্জিক্যালি কারেকশান করতে হবে আর কি। সেটা কোনো সার্জেনকে দিয়েই করাতে হবে, আপনি কোনো মেডিকেল ডক্টরকে দিয়ে করাতে পারবেন না। একটা ইউরোসার্জেন বা জেনারেল সার্জেনরা এই ট্রিটমেন্টটা করে। আপনি যতদিন না পর্যন্ত সার্জিক্যাল কারেকশান করছেন ততদিন কিন্তু কম বেশি আপনার এই ইউটিআইটা হতে থাকবে। সেটা আমি বলবো, অ্যাডভাইস করবো যে আপনি একটা ইউরোসার্জেনের সাথে কনসাল্ট করুন এবং তিনি যেটা পরামর্শ দেবেন, যে অনেক সময় ইউরেথ্রাল ডাইলেটেশন করেও হয়ে যায়, যদি ইউরেথ্রাল ডাইলেটেশন করে না হয় তাহলে আপনাকে সার্জিক্যালি কারেকশন করতে হবে। আর একটা ফোন নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি সোনারপুর থেকে মহাদেব সিং বলছিলাম। বলুন। হ্যাঁ হ্যালো, কি প্রশ্ন বলুন, টিভির ভলিউমটা বন্ধ করে আমি ফোনে শুনুন। সোনারপুর থেকে মহাদেব সিং বলছিলাম। বলুন। বলছি যে আমাদের সারাদিন ঠিক থাকি, সারাদিনে আমি একবারও ইউরিন হয় না, কিন্তু রাত্রেবেলা ঠিক 10টা থেকে সকাল 4টে অবধি মিনিমাম 4 থেকে 5 বার উঠতে হয় রাতে। আচ্ছা, হ্যাঁ, এইটা কিন্তু আপনার যা গলার ভয়েস যা শুনে মনে হলো আপনি 50-এর ওপরে আপনার বয়স, আপনি কিন্তু প্রস্টেট নিয়ে একটু প্রবলেমে ফেস করছেন। মানে আপনার প্রস্টেট গ্ল্যান্ডটা একটু বড় আছে, যার জন্যে আপনার এই যে বারবার যে ইউরিন হচ্ছে এবং রাত্রেবেলার দিকে বেশি হচ্ছে, এটাকে নকচুরিয়া বলি। এটাও কিন্তু মানে ইউটিআইয়ের লক্ষণ নয়, এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের একটা লক্ষণ, এনলার্জ প্রস্টেটের একটা লক্ষণ। এক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো ইউরোসার্জনের সাথে যোগাযোগ করতে হবে, আইদার মেডিকেশন অথবা সার্জিক্যালি কারেকশন আপনার দরকার।
নইলে কি রাত্রেবেলা বারবার যাওয়াটা হয়তো আপনি প্রস্রাব অ্যাডিকুয়েটলি করে ফেলছেন, কিন্তু আপনার যেটা হচ্ছে ঘুমের ব্যাঘাত হচ্ছে। মানে আপনি যদি সারাত্রে 4 বার ঘুম থেকে ওঠেন তাহলে আপনার ঘুম অ্যাডিকুয়েট হচ্ছে না, এবং এই অ্যাডিকুয়েট ঘুম না হওয়ার জন্যে সকাল থেকেই আপনার কিন্তু একটা ঘুম ঘুম ভাব, একটা লেথার্জি কাজ করবে, এবং সারাদিনে যে কাজটা সেটাও আপনি ঠিকঠাক করে করতে পারবেন না। সেই জন্য আপনার যেটা দরকার রাত্রের ঘুমটা অ্যাডিকুয়েট করার জন্যে আপনার কোনো প্রস্রাবের যে ডক্টর আর কি আছেন, ইউরোসার্জন আছে, তার সাথে কনসাল্ট করতে হবে। আপনার মনে হচ্ছে যেটা কথা শুনে আপনার যা সমস্যা, আপনার এনলার্জ প্রস্টেটের প্রবলেম এটা। যারা ওপারে রয়েছেন, আপনারা মনে করছেন আমাদের এই অনুষ্ঠান দেখতে দেখতে ডক্টরের কাছে কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে বলবো টিভি স্ক্রিনে দেখুন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার, সেখানে ফোন করুন। ফোন করে জেনে নিন ডক্টর কবে কোথায় চেম্বার করছেন, সেই হিসেবে অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতেই পারেন। এটাই কিন্তু যোগাযোগের নাম্বার, হেল্পলাইন নাম্বারটা। ডক্টর, এবার আসি যে এই যে আপনি বলছেন যে ইউটিআইয়ের যে লক্ষণগুলো, আরও বেশ কিছু রোগ আছে যেটাই দেখা যেতেই পারে, মানুষ মনে করতে পারেন ইউটিআই। তো আলাদা করে কি করে বুঝবেন মানুষ? সাধারণত হয়তো বা বোঝা সম্ভব নয়, ডক্টরের কাছে আসতে হবে। কিভাবে আলাদা করে আইডেন্টিফাই করেন ডক্টর যে এটা ইউটিআই বা এটা অন্য কারণ? ইউটিআই হচ্ছে একটা পার্ট, তার পেছনে অনেকগুলো কারণ থাকে, ঠিক আছে? মানে একটা পেশেন্ট ইউটিআই নিয়ে আসছে মানে তার পেছনে অনেকগুলো কারণ আছে। ইনফেকশনটা ডিরেক্ট ইনফেকশন হতে পারে, বা বডির ভিতর থেকে ইনফেকশনটা আসতে পারে। সেক্ষেত্রে যে পেশেন্টগুলো ডায়াবেটিক, যাদের সুগার আনকন্ট্রোল, বা যে পেশেন্ট স্টেরয়েড নিচ্ছে, বা যে পেশেন্টের প্রস্টেট অনেক বড় আছে, একজন লোক বললেন যে ইউরেথ্রাল স্ট্রিকচার আছে, বা যার কিডনিতে পাথর আছে, তাদের কিন্তু এই ইনফেকশনের চান্স অনেক বেশি। এদের ইনফেকশন কোথা থেকে আসছে? শরীরের ভিতর থেকে। আর আগে যেটা আলোচনা করছিলাম যে একটা পাবলিক প্লেসে কেউ টয়লেট করতে গেল, সেখান থেকে সেটা হচ্ছে বাইরে থেকে আসছে ইনফেকশনটা। একটা ইনফেকশন বাইরে থেকে আসছে, আর একটা ইনফেকশন বডির ভিতর থেকে আসছে। আলটিমেটলি আমার প্রস্রাবের রাস্তায় ইনফেকশনটা হচ্ছে। তো এইবারে যখন আমরা দেখতে হবে তার কি কারণে ইনফেকশনটা হচ্ছে। একটা পেশেন্ট যখন রিপিটেডলি ইনফেকশন হয় তখন তাকে কি করতে হয়? আমরা একটা রুটিন ইউরিনের টেস্ট করাই, সঙ্গে কালচার সেন্সিটিভিটি করাই, এবং তার একটা আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন এবং একটা এক্সরে কেউবি করাই, যাতে করে তার পাথর কিছু আছে কিনা বা অন্য কোনো প্রবলেম কিছু আছে কিনা, ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো আমরা দেখার চেষ্টা করি আর কি। কিছু কিছু সময় দেখা যায় যে মানুষ এই যে ইউটিআই হতে হতে প্রথমে হয়তো বুঝতে পারছে না, অতটা গা করলেন না, কিন্তু একটা সময় তার প্রবলেমটা বাড়তেই পারে। ডক্টর, এমন কি কোনো ওয়ার্নিং সাইন আছে যে যার পরে আর দেরি করা উচিত নয়, ইনস্ট্যান্ট তাকে ডক্টরের কাছে যাওয়াই উচিত, এটাই ওয়ার্নিং সাইন? আসবো ডক্টর, এই উত্তরটাও আমরা নেব। তবে রয়েছেন কোনো একজন দর্শক বন্ধু। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ের 10 বছর বয়স। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, 10 বছর বয়স, বলুন কি বলতে চান? হ্যাঁ, উনি মেয়ে ঘুমোতে ঘুমোতে টয়লেট করে ফেলেন, বুঝতে পারেন না, এবং ঘুমটা খুব ডিপ হয়। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের একটা কমন প্রবলেম। ওর যতদিন না পর্যন্ত 14 থেকে 15 বছর বয়স হবে ততদিন পর্যন্ত এই জিনিসটা হতে থাকবে। এটা হয়তো আপনি ভাবছেন যে অন্য বাচ্চাদের হয় না, আপনার বাচ্চার হয়, খুব অস্বাভাবিক কিছু নয়। এগুলোর জন্য খুব বেশি আমরা ট্রিটমেন্ট দিতে চাই না। আমরা ওনাকে বলি অ্যালার্ম ক্লক ইউজ করে বাচ্চাকে ঘুম থেকে তুলে অন্তত রাত্রে 2 বার ইউরিন করিয়ে দেওয়া। হ্যাবিট হয়ে গেলেও নিজে থেকে ঠিক হয়ে যাবে। 10 বছরের বাচ্চার জন্য মেডিকেশন দরকার নেই। যদি 14-15 বছর বয়সের পরেও এই সিমটমটা পারসিস্ট করে তখন ট্রিটমেন্ট দরকার। এই মুহূর্তে আমি বলবো কোনো ট্রিটমেন্টের দরকার নেই। 10 বছর বয়সে বাচ্চারা অনেক সময়ই বেড ওয়েটিং করে ফেলে, হিসি করে ফেলে। তো আপনাকে একটু কষ্ট করে অ্যালার্ম মেরে বাচ্চাকে অন্তত 1 থেকে 2 বার ঘুম থেকে তুলে ইউরিন করাতে হবে। এটাই কিন্তু ট্রিটমেন্ট। আলাদা করে এক্ষুনি কোনো মেডিকেশনের দরকার নেই বা অডিট হওয়ারও কিছু নেই। ওয়েট করুন ও 14 বছর বা 15 বছর বয়স পর্যন্ত। ডক্টর, আমরা যে প্রশ্নটা ছিলাম, যে উত্তরে ছিলাম, যে ওয়ার্নিং সাইন সাধারণত কি কি থাকে? একটা পেশেন্টে যখন ইউটিআই হচ্ছে, আমরা ইনিশিয়ালি কি বললাম যে একটা বার্নিং মিউটেশন, তলপেটে ব্যথা, ফিভার উইথ চিল অ্যান্ড টাইগার, হেমাচুরিয়া অ্যান্ড ভমিটিং, হেডেক, ম্যালেজ, এইগুলো। যখন একটা পেশেন্ট দেখা যাচ্ছে ইউরেথ্রা দিয়ে পাস বেরোচ্ছে, ঠিক আছে, মানে এতটাই ইনফেকশন যে সেখানে পুঁজ বেরোচ্ছে আর কি, বা দেখা যাচ্ছে একদম ডার্ক ইউরিন, মানে ডার্ক মিনস একদম রেড ইউরিন, মানে একদম ক্লট বেরিয়ে আসছে, মানে প্রস্রাব তো বেরোচ্ছে না, মানে রক্ত বেরোচ্ছে, ঠিক আছে, এবং জ্বরটা পারসিস্টেন্টলি 102, 3, 4 এরকম টেম্পারেচার পারসিস্ট করে যাচ্ছে, তখন কিন্তু আর ওয়েট করার কোনো উপায় নেই। সেক্ষেত্রে আপনাকে একজন ডক্টরের পরামর্শ তো অবশ্যই নিতে হবে, আর কোনো উপায় থাকে না তখন। এই যে আপনি বলছিলেন একটু আগে যে ট্রিটমেন্টে যদি আসি, কারণ প্রত্যেকটা মানুষের যে কোনো সমস্যার সমাধানের যে রাস্তা সেটাই হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট নিয়ে মানুষ সুস্থ হয়ে উঠবেন। ইউটিআই হলে কোনো মানুষের
সাধারণত কি কি ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে? আদতে মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন চলে, তারা এক্স্যাক্টলি। প্রথম দিকে নিজেরাই নিজেদের কেয়ার করতে থাকে। হ্যাঁ, এটা খুব কমন টেন্ডেন্সি যে প্রথমেই একটা অ্যান্টিবায়োটিক, একটা ইউরিলাইজার খেতে শুরু করে দেয়, তারপরে যখন না হয় তখন ডক্টরের কাছে যায়। যখন আমাদের কাছে আসে তখন থেকে তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে বসে আছে। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি যে আমরা যখন একটা পেশেন্টকে সাসপেক্ট করছি ইউটিআই, আমরা কখনোই প্রথমে অ্যান্টিবায়োটিক দিই না। তার ইউরিনটাকে নিয়ে আমরা বলি একটা কালচার সেন্সিটিভিটি মানে রুটিন টেস্ট এবং কালচার সেন্সিটিভিটি করাতে। যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার ল্যাবরেটরিতে খুব কম পয়সাতে, এখন একটা প্রস্রাব টেস্ট করতে বেশি টাকা নেয় না, মোটামুটি খুব কম পয়সাতেই একটা প্রস্রাব টেস্ট করা হয়। প্রথমেই অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়, একটা মানে প্রস্রাব টেস্ট করে তারপর অ্যান্টিবায়োটিক দেওয়াটা মানে উচিত আর কি। এটা সবসময় আমি বলবো এবং আমার ডক্টর বন্ধুদেরকে সেটাকে আমি আবেদন করব যে একটা কালচার সেন্সিটিভিটি করে তারপর অ্যান্টিবায়োটিক দেওয়াটা ভালো। নইলে কি দুটো প্রবলেম হয়, এক ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয় এবং আমাদের ট্রিটমেন্টটা অনেক ডিলে হয়ে যায়। আর যেগুলো বলা সেক্ষেত্রে অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করা। যদি অন্য কোনো কারণে মিনস কিডনিতে যদি কোনো একটা স্টোন থাকে। আসবো ডক্টর বিষয়ে, আরেকটা ফোন হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নিচ্ছি। বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। বলুন। বলছি আমার কিডনির মধ্যে পাথর হয়েছে দু সাইডে 1 পয়েন্ট করে, তো ওটা আমি কি করবো? 1 মানে কি 1 পয়েন্ট বলে কিছু হয় না, 1 মিলিমিটার আর 1 সেন্টিমিটার, সেটা আপনাকে ঠিক 1 মিলিমিটার 1 মিলিমিটার পাথরের জন্য আপনাকে কোনো সার্জারির দরকার নেই। আপনি পরিমিত জল খান এবং একটু যেগুলো ইউরিলাইজার যেগুলো আছে সেগুলো খান। বাড়িতে লেবু আছে, লেবু খেতে পারেন প্রতিদিন একটা করে। তো অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করলে 1 মিলিমিটার পাথর আপনার বেরিয়ে যাবে, এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মানে 200% শিওর 1 মিলিমিটার পাথর আপনার কোনো ডিস্টার্ব করবে না। তবে কি আপনাকে জল খেয়ে ওটাকে ক্লিয়ার আপ করতে হবে, নইলে কি ওই পাথরটা কিন্তু আস্তে আস্তে বড় হলে পরবর্তীকালে কিন্তু আপনার অপারেশনের দিকে এগোতে হতে পারে। একটু আগেই ডক্টর বলছিলেন, আমরা আলোচনায় ছিলাম যে হ্যাঁ। কিডনি স্টোনের কিডনি স্টোন ওটা একটা ইনফেকশন থেকে কিডনি স্টোনটা হয়। তো ওটা একটা নাইডাস, ওটা একটা মানে বাসা বেঁধে থাকে ওই কিডনির পাথরটার মধ্যে মানে ব্যাকটেরিয়াগুলো। তো ও যখন আপার হ্যান্ড নেয় তখন অনেক সময় ইউটিআই করে। তো আমাদের দেখতে হবে যে কি কারণে সে পেশেন্টটা বারবার রেকারেন্ট ইউটিআই হচ্ছে আর কি। একটা তো বললাম এক্সটার্নাল কজ, একটা বললাম ইন্টারনাল কজ। তো যদি তার পাথর থেকে থাকে, তার যদি ডায়াবেটিক আনকন্ট্রোল থাকে, বা তার যদি অন্য কোনো মানে ইউরেথাল স্ট্রিকচার থাকে, প্রস্টেট বড় হয়ে থাকে, তো এই যে কারণগুলো সেগুলো আমাদের এক্সক্লুড করতে হবে। সেগুলো মানে সার্জিক্যালি বা মেডিকেলি যেটা সম্ভব। আর অ্যাডুকেট মানে হাইজিন মেনটেন করতে হবে আর কি। হাইজিন যদি মেনটেন না করে আপনি যতই মেডিকেল ট্রিটমেন্ট করুন বা সার্জিক্যাল ট্রিটমেন্ট করুন, তার কিন্তু রেকারেন্ট ইউটিআই হতেই থাকবে আর কি। এই যে রিকারেন্ট ইউটিআই বললেন, একজন ফোন করলেন কিন্তু রিকারেন্ট ইউটিআই নিয়েই তার প্রশ্ন ছিল। ডক্টর আসবো, তবে আর একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? ওড়িশা থেকে বলছিলাম পরিতোষ। হ্যাঁ, কি প্রশ্ন, কি জানতে চান? আমার স্ত্রী টিভির ভলিউমটা বন্ধ করে ফোনে শুনুন, বলুন। হ্যাঁ, আমার স্ত্রী আজ থেকে বছরখানি হলো, হ্যাঁ, আমরা শুনছি, বলুন। ওর তল পেটে ব্যথা হচ্ছে ডান দিকে। আচ্ছা, ও মাঝখানে আল্ট্রাসাউন্ড করেছিলাম, তো নর্মাল দেখা যাচ্ছে, কিছু প্রবলেম নেই বলছে, কিন্তু ব্যথাটা হচ্ছে কেন মাঝে মাঝে? হ্যাঁ, ডান দিকে তলপেটে ব্যথাটা যদি আলট্রাসোনোগ্রাফি কিছু না বলে থাকে তাহলে কিন্তু ইউটিআই বা জরায়ুর নাড়ির একটা ইনফেকশনের চান্স হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, বাড়িতে ফেলে না রেখে কোনো ডক্টরের পরামর্শ নিন। উনি ডেফিনেটলি ক্লিনিক্যালি পেশেন্টকে ডায়াগনোসিস করে একটা ট্রিটমেন্ট ডেফিনেটলি দিতে পারেন। আর এক্ষেত্রে যেটা ইউটিআই তো একটা কারণ হতে পারে, সঙ্গে কিন্তু অন্য কারণগুলোও আপনার থাকতে পারে। সেক্ষেত্রে যেমন হচ্ছে জরায়ুনারি ইনফেকশন, যেটাকে আমরা পিআইডি বলি, পেলভিক ইনভলিউটারি ডিজিজ বলি, বা অনেক সময় কোলাইটিস বলি, সেই কারণগুলোর থেকেও কিন্তু তলপেটের ডান দিকে ব্যথা হতে পারে। ইভেন অ্যাপেন্ডিসাইটিস অলসো এ কজ। সেক্ষেত্রে যে শুধু যে ইউটিআই হবে এমন নয়, ইউটিআই একটা কারণ হতে পারে ক্ষেত্রেও। বলছি একজন এই জন্যই বলা বারে বারে যে সচেতন হন, সজাগ হন এবং একটা প্রপার ট্রিটমেন্টে আসুন, একজন এক্সপার্ট ফিজিশিয়ানকে দেখান। এবং আপনারা যারা মনে করছেন ওপারে যে ডক্টর আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে কনসালটেশন নিতে চান, অবশ্যই ফোন করুন। হেল্পলাইন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। ডক্টর কবে কোথায় চেম্বার করছে, আপনার নিয়ারেস্ট জায়গায় এসে ডক্টরের কাছে কনসালটেশন নিতেই পারেন। এবং এটাই দরকার,
একজন ডক্টর ঠিক করবেন আপনার প্রবলেম দেখে আপনার ট্রিটমেন্ট এবং আপনাকে সুস্থ করে তোলা কিভাবে যায় সেটা। আচ্ছা ডক্টর, এই যে একজন মানুষ প্রশ্ন করলেন যে একজন মানুষের বারবার রেকারেন্ট ইউটিআই হচ্ছে, এর সমাধান কি হতে পারে, কি করা যেতে পারে শুনবো। তবে আর একজন রয়েছেন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আমি অনিন্দ জানা বলছিলাম পাঁচটাকার থেকে। বলুন। আমার বয়স 58। হ্যালো, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমি যদি জলটা একটু বেশি খাই, জল খাবার মোটামুটি 8 ঘন্টা পর থেকে 10 মিনিট অন্তর অন্তর বাথরুম হয়, ঠিক আছে? এবার 3-4 বার বাথরুম হয়ে গেল, তারপর আর বাথরুম হয় না। এবার যে জল না খেলে বাথরুম হচ্ছে না স্বাভাবিক, কিন্তু জল খাওয়ার পরেই 8 ঘন্টা পর থেকে 10 মিনিট অন্তর অন্তর বাথরুমটা শুরু হয়, ঠিক আছে? এবার যখন পুরো শেষ হয়ে গেল, মানে জলটাই যদি পুরো শেষ হয়ে যায় তারপরে বাথরুম হয়, এটা কি কোনো ইউপিআই প্রবলেম? হ্যাঁ, এটা একটা প্রবলেম তো বটেই। আপনি যদি সাপোজ ধরুন আপনি একটা টাইম 1 লিটার জল খান, তো আপনার ডেফিনেটলি 1 লিটারের কাছেই ইউরিন হবে। এবারে আপনার বক্তব্য আমার যদি 2 বারে হয়ে যেত সব থেকে ভালো হতো, সেটা আপনি 10 বারে হচ্ছে, 100 ml করে হচ্ছে। আমি একটা ম্যাথামেটিক্যাল ছোট্ট হিসেব দিলাম। এই যে বারবার হচ্ছে, এটা আপনার কাছে একটা হেজিটেশন ফিল হচ্ছে, ঠিক আছে? মানে 1 লিটার জল 2 বারে না ইউরিন হয়ে আপনার 10 বারে হচ্ছে, তো এটাকে আমরা বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার। তো আপনাকে যেটা করতে হবে, অ্যাট এ টাইম অনেক বেশি জল না খেয়ে, যেটা আগে বলছিলাম, আপনি অল্প জল বারবার করে খান, ঠিক আছে? আপনি 1 লিটার জল 3 ঘন্টা ধরে খান, তাহলে আপনার পক্ষে সুবিধে, তাহলে আপনার ইউরিনটা অনেক কম হবে। যদি 1 লিটার জল একেবারে খেয়ে নেন, তাহলে আপনি দেখবেন ওই অল্প অল্প করে ইউরিন আপনার বারবার যেতে হচ্ছে, 1 ঘন্টা ধরে যেতে হচ্ছে। তারপর আবার যেই আপনার বডিতে জলের পরিমাণ কমে যাচ্ছে, আপনার ইউরিনটা অনেক কমে যাচ্ছে। তো এটা খুব বড় প্রবলেম নয়, কিন্তু আপনার এটা একটা হেজিটেশন তৈরি করে যে আপনি কোথাও ট্রেনে যাচ্ছেন, কোথাও বেড়াতে যাচ্ছেন, বা কোনো বাসে আছেন যেখানে আপনার নামার জায়গা নেই, তখন আপনার কাছে একটা হ্যাজার্ড তৈরি করবে এটা। কিন্তু খুব একটা প্রবলেম, যে সিরিয়াস প্রবলেম নয় এটা, আর কি, এটা বলতে চাইছি। আমরা বিষয়ে থাকি, ফিরে আসি আবার যে রেকারেন্ট ইউটিআই যাদের হচ্ছে তাদের ঠিক কি করা উচিত? রিকারেন্ট ইউটিআই হলে আমাদের যেটা বলা, এটা সারানোটা খুব মুশকিল। রিকারেন্ট ইউটিআই শুধু মূত্রনালীতে থাকে না, সে কিডনিটাকেও এফেক্ট করে আস্তে আস্তে, এবং কিডনিটাকেও ড্যামেজ করতে পারে। এক্ষেত্রে ভালো জায়গা দিয়ে একটা ভালো সেন্টার থেকে তার প্রপার কালচার সেন্সিটিভিটি করা উচিত। কালচার সেন্সিটিভিটি করে ওই কি জাতীয় ব্যাকটেরিয়া, মানে কি ব্যাকটেরিয়া এবং কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ, তার একটা ট্রিটমেন্ট করা উচিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিঙ্গেল অ্যান্টিবায়োটিকে না হলে ডাবল অ্যান্টিবায়োটিক, দেখা যাচ্ছে ওরাল অ্যান্টিবায়োটিক না হলে আইভি অ্যান্টিবায়োটিক, এটা দিয়ে তাকে একবার সারিয়ে ফেলা উচিত। একবার কমপ্লিট কিওর হলে তারপরে কিন্তু তার রেকারেন্স যে রেটটা অনেক কমে যাবে। তারপরে তো বাকি যে হাইজিনগুলো মেনটেন করা বা কারণটাকে যদি আমরা এক্সক্লুড করতে পারি, তাহলে কিন্তু সেটা সারবে। আর রেকারেন্ট ইউটিআই যদি ঠিকঠাক করে সারানো যায়, তাহলে কিন্তু তার মানে দুঃখ আছে আর কি, তার কিডনিটাকে ড্যামেজ করার মানে হাই চান্স আর কি। আচ্ছা ডক্টর, যারা প্রেগনেন্ট লেডি তাদের কিন্তু একটা হাই চান্স থাকেই, আমরা জানি যে ইউটিআই হওয়ার। তাদের এই ইউটিআইটাকে অ্যাভয়েড করতে ঠিক কী কী স্টেপ তারা নিতে পারেন? প্রেগনেন্সি একটা মানে এ ফ্যাক্টর যে ইউটিআই হওয়ার, এক্ষেত্রে তার ইউটেরাসটা অনেক বড় হওয়ার জন্যে এবং সে তার বডি ওয়েট বেশি হয়ে যাওয়ার জন্যে সে ঠিকঠাক করে তার প্রস্রাবের রাস্তার কেয়ার নিতে পারে না। সেকেন্ড, তার একটা হরমোনাল ডিসব্যালেন্স থাকে এই সময়টায়। তো এই হরমোন যখন ডিসব্যালেন্স থাকে, সেই সময়তে তার একটা মানে ভ্যাজিনার ওখানে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। এই পেশেন্টগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা ইনিশিয়ালি যেটা করতে হয়, তার ক্লিনিক্যাল হাইজিন সেটাকে আগে মেনটেন করতে বলি। বারবার করে যতবার প্রস্রাব করতে যাবে, পটি করতে যাবে, ততবারই যেন জায়গাটা পরিষ্কার রাখে। এবং যদি তার দেখা যাচ্ছে তাতেও তার কমছে না, একবার ইউটিআই হয়ে গেছে বা ইউটিআই অলরেডি এস্টাবলিশ, তাকে কিন্তু সে অলরেডি যেহেতু তার প্রেগনেন্সি ক্যারি করছে, এমন কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত যেটা তার বাচ্চার ফ্রেন্ডলি, মানে বাচ্চারা যেন ক্ষতি না হয়, এরকম অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। এবং সেক্ষেত্রে খুব কশাসলি আমরা ভেবে চিনতে সেটা দিই, নাহলে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে আর কি। বহু মানুষ অবশ্যই ইউটিআইটা অনেক সময় জেনেও থাকেন হয়তো, বা যে ইউটিআই তাকে প্রবলেম দিচ্ছে, তার সমস্যা হচ্ছে, কিন্তু তাও আজকের সময় দাঁড়িয়েও এমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা ইউটিআই নিয়ে কোনো রকম ইউরিনারি ট্র্যাক্টে কোনো রকম সমস্যা নিয়ে মানুষকে বলতে হেজিটেশন করেন, ডক্টরের কাছে যেতে হেজিটেশন বোধ করেন। তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো অ্যাটলিস্ট নিজের হাইজিনটা নিজে মেনটেন করুন, অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করুন, জলটা বেশি করে খান, আর দিনের একটা সময় শরীরকে রেস্ট দিন। অন্তত ক্লিন করা বা পরিষ্কার রাখা প্রস্রাবের রাস্তাটা ভেরি জরুরি। এই যদি এই মানে
ছোটো ছোটো জিনিসগুলো মেনটেন করেন তাহলে আপনার ইনফেকশন চান্সটা অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন। আর যদি একবার ইনফেকশন হয়ে যায় তাহলে তো আপনাকে যাই হোক না কেন আপনাকে ডক্টরের সাথে পরামর্শ নিতেই হবে আর কি। আজকে হাতে একদম সময় নেই, তবে যে আলোচনার মধ্যে বিষয়টা উঠে এলো আমার মনে হয়, আশা করি প্রত্যেকে সজাগ থাকবেন, সচেতন থাকবেন, নিজেদেরকে সুস্থ রাখার কথাই ভাববেন। ডক্টর, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার। খুব ভালো থাকুন প্রত্যেকে। নমস্কার।